কারণ ডাক্তার বলছিলেন যে আমাকে বাঁচানোর চান্স হচ্ছে 10 থেকে 15%, আর আমি না বাঁচতে পারি, এরকম একটা অবস্থা হয়ে গেছিল আমার। তো আম গাছটার মধ্যে দেখলাম একটা তাবিজ ঝরতেছে, ওই 4 ভাগের মধ্যে 4টা আরবি লেখা। হঠাৎ করে দেখলাম যে আমার ছোট ভাইয়ের একটা খেলনা অটোমেটিক প্লে হয়ে গেল। একবার দেখতাম যে আলমারির সামনে দাঁড়ায় আছে, একবার প্রায় দেখতাম জানালার সামনে দাঁড়ায় আছে, খালি কাঁদতে থাকে, বলে ভাইয়া ও চলে যাচ্ছে, ভাইয়া চলে যাচ্ছে। কারণ ডাক্তার বলছিলেন যে আমাকে বাঁচানোর চান্স হচ্ছে 10 থেকে 15%, আর আমি না বাঁচতে পারি, এরকম একটা। 4টা আলমারি, আমার পড়ার টেবিল, আমার বোনের পড়ার টেবিল, আমার বোনের ড্রেসিং টেবিল, তারপর আরো যা যা ছিল, ওয়ালে লাইট, ফ্যান, সবকিছু রুমের মাঝখানে করা। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে কাউসার আহমেদ এবং আমি আমার আইডেন্টিটিটা রিভিল করতে চাচ্ছি না, কারণ হচ্ছে যে আজকে আমি যে কথাগুলো বলবো সেটার সাথে আমার ফ্যামিলি অনেক মানে রিলেটেড, এবং আমার ফ্যামিলি হয়তো বা আমার পছন্দ করবে না যদি আজকে আমি তাদের কথাগুলো আমি এভাবে ক্যামেরাতে বলে দিই। তাই আজকে আমার চেহারাটা আমি রিভিল করছি না। বাট আমার যে স্টোরি তো না, এটা রিয়েল লাইফ কাহিনী। এইটা হচ্ছে আপনার 1998 সালের কথা আমি বলবো। সেটাও তখন আমার বয়স ছিল 8-9 বছর ছিল আমার। তো আমরা একটা বাসায় শিফট হই, যেটা আমার দাদারই বাসা। তো ওই বাসাটা বেসিক্যালি যুদ্ধের আগের। ওই বাসাটার বয়স এখন অলমোস্ট 90+ মতন, মানে যদি রিসেন্ট টাইমের কথা বলি। তো ওই বাসাটায় আগে আমার দাদা থাকতো, আমার বাবা, ফুফু টুফু, চাচুরা সবাই সেখান থেকে আসলে বড় হয়। এবং ওই বাসাটায় মাঝখানে থাকা হয়নি অনেকদিন, ওই বাসাটা খালি ছিল। তো আমরা কোনো এক কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওখানেই আবার শিফট করব। তো 1998 সালে আমরা ওই বাসাটায় শিফট করি। তো শিফট করার পর ওইটা বেশ পুরান বাড়ি, তো ওখানে বাগান ছিল, বড় ছাদ, বিশাল বড় বাড়ি। কোন এলাকা এটা বলতে পারতেছি না, আই এম রিয়েলি সরি, বাট কিছু কারণে বলতে পারতেছি না। তো ওই বাসাটায় আমি আবার আমার ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন সবাই আমরা একসাথে থাকতাম। তো এখানে মানে খেলার জন্য আবার দোলনা টোলনা ছিল, ওগুলো অলমোস্ট 50-60 বছর পুরান। তা আমাদের ওই ফ্যামিলিটা ওই এলাকাতে খুবই মানে নাম করা বলতে পারেন, কারণ থাকে না এলাকার স্থানীয়, তো সেরকম এলাকার স্থানীয় মানুষ ছিলাম। তো ওই বিকালবেলা আমরা সবাই মিলে দোলনাতে চড়তে যাই, খেলতে যাই। তো এমন সময় একদিন আমাদের ওই যে দোলনাটার ঠিক পাশে একটা আম গাছ আছে। আমার আবার অভ্যাস ছিল যে দেয়াল উঠে যাওয়া, মানে আমি সুযোগ পেলে উঠে যেতাম, লাফ দিতাম, এটা খুব মজা লাগতো। তো আম গাছটার মধ্যে দেখলাম একটা তাবিজ ঝরতেছে। তা আমি ওই আম গাছে উঠে তাবিজটা ছিঁড়ে পাশের বিল্ডিংয়ের ফেন্সে ফেলে দিছি। পরের দিন আবার গেলাম, দেখলাম ওখানে আরেকটা তাবিজ ঝুলতেছে। তা আমি খুব রাগ হয়েছি যে এগুলো কী ঝুলতেছে। তো আমি সাথে সাথে আমি আবার ওই তাবিজটাও পেরে ফেলে দিলাম। তো তৃতীয় চতুর্থ দিন কিছু হয় নাই, কিন্তু যখন 5ম দিন আমি আবার গেলাম, দেখি একটা মানে আরেকটা তাবিজ। তা আমি ওইটা পেরে ফেলে দিলাম এবং আমি আব্বুকে বললাম যে আব্বু, এখানে খালি কে জানি এসব তাবিজ ঝুলায় রাখে। তা আব্বু কী করলো, আমাদের গার্ডকে উঠায় ওই যতটুক হাত দিয়ে ধরা যায় অতটুক ডাল কেটেই ফেলছে, যে অতটুক যেন মানুষ যেন এখানে উঠে বা দেয়ালে উঠে যেন লাগাইতে না পারে আর কোনো তাবিজ বা ঝুলাতে না পারে। তো ওইটা করার পর মোটামুটি বেশ উপর পর্যন্ত কোনো ডাল নাই। যখন 5ম দিন আবার খেলতে গেলাম, তখন দেখি কি একদম যে লাস্ট যে ডালটা আছে, ওই ডালটার মধ্যে একটা কিনে ঝুলতেছে, ব্লু কালারের, নীল রঙের কিছু একটা ঝুলতেছে। দেখে মনে হলো যে ল্যামিনেটিং পেপার। তা আমি গাছে উঠতে পারতাম, তা আমি গাছে উঠছি, উঠে ওইটা আমি টান দিয়ে ছিঁড়ছি, দেখি যে একটা এই সাইজের একটা 4 কোনা একটা ল্যামিনেটিং পেপার, এবং ওইটার ভিতরে একটা কাগজ আছে 4 কোনা, এরকম 4 ভাগ করা।
ওই 4 ভাগের মধ্যে 4টা আরবি লেখা। তা আমি এটা পেরে আমার পকেটে রাখছি। আমি বলছি যে এটা আমি আমাদের যে হুজুর পড়াইতে আসতো হুজুরকে আমি বলবো। তো হুজুর যখন আসছে পরে যে শুক্রবারে আসছিল, যে আমার শুক্রবারে পড়াতে আসতো আর কি জমার আগে, তো যখন হুজুর আসছে হুজুরকে আমি যাওয়ার সময় দেখাই দিচ্ছি যে হুজুর এরকম তাবিজ পারে, আমি তাবিজ ঝুলানো হয়, আমি এগুলো ফেলে দিই, এগুলো কি মানে এটা কী করবো, এই যে জিনিসটা দিছে এটা কি করব। তো হুজুর দেখে একদম ভয় পেয়ে গেছে, বলে এটা কবে থেকে তোমার কাছে? আমি বললাম যে এই 2-3 দিন ধরে আমার কাছে আছে, এটা তো তুমি খুব খারাপ কাজ করে ফেলছো, এটা তোমার ফেলে দেওয়া উচিত ছিল, এটা ধরাই উচিত হয় নাই, তুমি একটা কাজ করে এটা পুরাই ফেলো। তা আমি কি করবো, আর আমি হুজুর যাওয়ার পর জুম্মার থেকে আসার পর আমার 3টা কাজিনকে বললাম, কাজিনরাও তো বুঝে নাই, ওদের আইডিয়া কম ছিল, তা আমি ছাদে এটা পুরাই ফেলছি। পুড়ে ফেলার পর যত সব কাহিনী শুরু হইল। প্রথমে খুবই আস্তে আস্তে হইতো, যেমন ওই সময় হচ্ছে আমরা কোচিং করতাম স্কুলে, তো কোচিং থেকে আসতাম যখন আব্বু আম্মুরা বেশিরভাগ সময় সন্ধ্যায়, এখন যেহেতু মানে বয়স হয়ে গেছে তো ওরা বাইরেই ঘুরতে টুরতে চাইতো আর কি। তো একদিন সন্ধ্যার সময় বা রাতেবেলা আমার জন্য খাবার নিয়ে আসতো। তো একদিন আমি বাসায় গেছি, বাসায় যে টাওয়ালটা আমি গোসল করে টাওয়ালটা বারান্দা টাঙাবো, তো বারান্দা টাঙিয়ে আমি দরজাটা লাগলাম, দেখলাম যে টাওয়ালটা পড়ে গেছে। তা আমি ভাবলাম যে হয়তো আমি ঠিক মতন রাখি নেই। হঠাৎ করে দেখি আবার যখন টাওয়ালটা রাখলাম আবার টাওয়ালটা পড়ে গেল। তা আমি চিন্তা করলাম কী রে ভাই, টাওয়াল তো পড়ার কথা না। তা আমি রশিটা তাতে টাইট করে বাঁধলাম, আর ওইটা এমন একটা রশি যে মানে 5-6টা গিট্টু মারলে এটা অনেক শক্তি লাগবে এটা করতে। যখন টাওয়ালটা টাঙায় আবার রুমে এসে শুইলাম, আবার ঠাস করে টাওয়াল ছিল। আমি বারান্দায় যে দেখি রশিটা পুরো ছিঁড়া, মানে গিট্টুগুলো খুলতে না পারলে একটা মানুষ যখন রশি ছিঁড়ে ফেলে ওরকম, রশিটা ছিঁড়তে হলে অ্যাটলিস্ট 10 জনের শক্তি লাগবে, এরকম শক্ত রশি ছিল। তা আমি ভয় পেয়ে আমি নিচে চলে যাই। তারপরে ছাদে আমার যে বেডরুমটা, আমাদের বাসাটার উপরতলা ছাদ ছিল, তো প্রতিদিন রাতে 2টা-3টার দিকে ঝাড়ু দেওয়ার আওয়াজ, মানে সরা ঝাড়ু দেওয়ার আওয়াজ, তারপরে কেউ যদি দৌড়াদৌড়ি করে, বাচ্চারা খেলে দৌড়াদৌড়ি করলে যে আওয়াজটা ওইটা হইতেই থাকতো কন্টিনিউয়াস। এবং আমার খুব পাতলা ঘুম, তো যখন মানে একটু আওয়াজ হয় আমি উঠে যাই। এই আওয়াজগুলো যখন হইতো তো আমি টানা 1-2 মাস শুনছি, শোনার পর যখন আব্বু আমাকে বললাম কেউই বিশ্বাস করে না। তো আমার ভাবছি কি শুধু আমিই শুনতেছি। তো আমি পরে ছাদে এরকম 2-3টার দিকে একদিন আমি ছাদে উঠছি, ছাদে দেখি কেউ নাই, কিচ্ছু নাই, বাইরের থেকে গেট তালা মারা। তা আমি ভাবলাম যে চোর টোর নাকি, আবার কেউ নাকি। তা আমি একদিন তালা খুলেই ঢুকলাম, দেখলাম যে কেউ নাই। তো আমার সন্দেহ বাড়তে থাকে, আর আমি তো এক্সপেক্ট করি না, আমি মানে আশাই করি না যে এরকম কিছু হইতে পারে। তো আমি করলাম, নর্মাল জীবনযাপন পালন করছি। হঠাৎ করে দেখলাম আমি আর আমার বোন এখন ইনভলভ হচ্ছে। তা আমি আর আমার বোন বসে আছি, আমার ছোট ভাই হয় ওই সময় একটা, তো ওই ভাইয়ের খেলনা পড়ে থাকতো আমাদের খাওয়ার টেবিলের ওদিকে। তো আব্বু আম্মু হচ্ছে ড্রয়িং রুমে মাটিতে বসে খায়, তো ওইখানে আমি আর আমার বোন ওখানে জায়গা দিয়ে আমরা টেবিলে খাই। তো ওরা হঠাৎ করে দেখলাম যে আমার ছোটো ভাইয়ের একটা খেলনা অটোমেটিক প্লে হয়ে গেল, মানে ওই যে ট্রেন থাকে না, ট্রেনগুলো অটোমেটিক চালু হয়েছে। তা আমি আর আমার বোন বলতেছি যে কী হইলো এটা, হঠাৎ করে ক্যামেরা চালু হইলো। তো আমি যে এরকম পা দিয়ে একটা টোকা দিয়ে লাথি দিছি, দেখি যে ভিতরে কোনো ব্যাটারিই নেই। তো ব্যাটারি না থাকলে চালু হওয়ার কথাই না। তো তখন আমার বোনও ইনভলভ হয়ে গেলো, বোনের সাথে এরকম হওয়া শুরু করলো। তারপরে যেটা হলো যে আস্তে আস্তে কাজের মানুষদেরকে এফেক্ট করা শুরু করলো। সেটা হচ্ছে আমাদের একটা সিঁড়ি উপরে, মানে আমাদের বাসায় একটা সিঁড়ি উপর পড়ে 2 পাশে রুম থাকে। একটু অনেক পুরান দিনের বাড়ি তো, আর হাইট অনেক বেশি, তো একটা সিঁড়ি পরপর হচ্ছে রুম আছে। তো ওই রুমে কাজের বুয়া কাজের মেয়েরা শুইতো, আমাদের সাথে কোনো কাজের বুয়া কাজের মেয়ে টিকতে পারছিল না। তো একদিন একটা কাজের বুয়া আসে, ওই বুয়াটার এরকম রাতে 3টার দিকে আইসা রুমের মধ্যে ঠকঠক দিতেছে। আমি বললাম যে কী হয়েছে, আমি গেট খুলছি, বুয়া পুরো ভিজা। তা বুয়া আমাকে বলতেছে যে আপনাদের এখানে থাকবো না, আপনাদের এখান দিয়ে খালি প্রত্যেক রাতে ভিজায় দেয়। আমি বললাম কী বলতেছে? তো বলে যে মানে যেখান দিয়ে পানিটা আসে সেই জায়গায় দূর দূরান্তে কোনো বিল্ডিংই নাই, ওখানে কোনো সানশেডও নাই, ওই রুমটাতে একটাই জানালা, এবং ওই রুমের জানালার ভিতরে একদম ছোট ছোট ফুটা যে নেটটা, ওই নেটটা ওই খুব প্রেসারে পানি দিলেও
এতটাও পানি আসার কথা না যতটা ওনার শরীরে আছে। তো উনি পুরো মানে একদম মনে হয় যে বালতি ঢেলে দিছে এরকম। তো উনিও থাকতে যাচ্ছে না, তো উনিও চলে যায়। তো ওনার পরে আরেকজন আসে, উনি খুব চুপচাপ। তো আরেকটা ওনার সাথে একটা ছোটো কাজের মেয়েও আসে। তো ওই মেয়েটা খেলার রুমে শুইতো। তো একদিন আমার আবার রাতেরবেলা উঠে খাবার খাওয়ার অভ্যাস ছিল। তা আমি রাতেরবেলা আমি উঠছি খাইতে, একটা বাচ্চার কান্নার আওয়াজ। তা আমি 2-3 দিন ধরে এমনি শুনতাম। আমি ভাবতাম যে আশেপাশে অনেক বাচ্চা আছে, ওরা হয়তো কাঁদতেছে। আমি যখন গেছি দেখি কি যে খেলনার রুমটাতে পিচ্চি মেয়েটা একটা কোণার মধ্যে জাস্ট এরকম ভয় পেয়ে আছে, কাঁদতেছে। আর ওর আশেপাশে সব খেলনা মানে ওকে যে আক্রমণ করলে যেরকম হয় ওইরকম ঘিরে রাখছে। তা আমি ওকে বললাম যে তুই তাহলে আয়, তুই আমার বোনের রুমে শো। তা আমার বোনের রুমে ওকে শোয়াই দিয়ে আসলাম। বাচ্চা মানুষের এটা কাজের মেয়ে হলেও ওদেরকে আমাদের দায়িত্বটা আসলে নেওয়া উচিত, কারণ ওরা ভয়ে ছিল, 2-3 দিন ধরে কাঁদতেছিল। তারপর একটা বুয়া আসলো। বুয়াটা নর্মালি ছিল প্রথমে, তারপরে কেন জানি একটু মেন্টালি রিটার্ডেড মানুষের মতন ব্যবহার করা শুরু করতেছিল। যেমন হচ্ছে গোসল করা বন্ধ করে দিয়েছিল, সকালবেলা কাজ করতো কিন্তু বিকালের পরপরই কী যেন একটা হইতো, মানে উনি চোখ বড় করে ফেলতো, কারণ ছাড়া হাসতো, তাকায় থাকতো। তা আমরা মনে করছি হয়তো মানে মেন্টালি কোনো সমস্যা হয়েছে। তো আমরা ডাক্তার দেখাইছি, তো ডাক্তার বলছে না উনি তো একদম ঠিকই আছে। আর ডাক্তারের কাছে যতবারই যাইতাম ওই ঠিক থাকতো। তা আমরা বুঝতাম না যে কী হইতেছে। একদিন শীতকালে এটা 2000 সালের কথা, আমি শীতকালে ছাদ থেকে ব্যাডমিন্টন খেলে নামতেছি, তো উনি আমাকে শীত থেকে নামতে দিবে না। তা আমি তো তখন ছোটো, আমার র্যাকেট হঠাৎ করে টান দিনে আমাকে র্যাকেট দিয়ে মারা শুরু করলো। মারতে মারতে আমার র্যাকেট ব্যাকা করে ফেলছে। আমি তো পুরো মানে ভয়ে বুঝতেছি না কী বলবো। তো আমি ধাক্কা মেরে কোনোরকম বেড়ে আব্বু আম্মুকে বলি। তারপরে আব্বু আম্মু বলতেছে যে হ্যাঁ উনি তো বেশ কয়েকদিন ধরে ঝামেলা করতেছে, তা আমরা কি করব। তো একজন আমাদের ফ্যামিলির বললো যে আমাদের নোয়াখালীতে একজন আত্মীয় আছে, তো ওনার পর্যন্ত খবরটা গেছে। তো উনি একটা পীর নিয়ে আসছে। পীর আনার পর পীর বলছে যে এই বুয়ার প্রথমে পুরো চুলটা মানে ন্যাড়া মাথা করতে হবে। তো ন্যাড়া মাথা করতে হবে, তো একটা নাপিতকে আনছি। নাপিত ন্যাড়া মাথা করার পর বুয়ার মাথা থেকে অনেক প্রজাতির পোকা মাকড় এগুলো সব বেরিয়েছে, কেঁচো চুলের সাথে, মানে ও মাথার মধ্যেই ছিল জিনিসটা। তো উনি তখন ওইটার পর পীরটা আসছে। পীর আসার পরে যখন আমরা বসছি, ওখানে আমাদের একটা উঠানের টাইপের জায়গা ছিল, ওখানে আমরা যখন বসছি, তো পীরটা বলতেছে যে মানে আসলে এখানে জিন ভর করছে, তো জিনটাকে বের করতে হলে কিছু দোয়া পড়তে হবে আর কি। তো আমি তো ছোটো ছিলাম, আমি এত কিছু মনে নেই, বাট যতটুকু মনে আছে ওটাই বলতেছি। আমার সাথে বসা। তা আমাদের ওইখানে আমার দাদা অনেকগুলো ডাব গাছ লাগাইছিল। তো ডাব গাছ আমাদের পুরো বাসাটা ঘিরেই ডাব গাছ ছিল আর কি। তো হুজুরটা যখন পীরটা যখন ইয়াকে বলতেছে যে তুই কি বের হবি নাকি না, মানে দোয়া টোয়া পর মানে ও যেভাবে যা করে আর কি, তো করার পর বলছে তুই বের হবি নাকি না। আর বুয়ার হাত পা বাঁধা ছিল। তো তখন ওই বুয়াটার মুখ থেকে মনে হচ্ছে 3টা মানুষের ভয়েস সাথে বেরোইতেছে, এরকম মনে হচ্ছে। তো বলতেছে যে আমি বেরোইতেছি। তো জিনটা বলতেছে, পীরটা বলতেছে যে তুই যে বেরোবি এটার প্রমাণটা কি। আমি যদি বের হই তাহলে ওই গাছ থেকে 4টা ডাব পড়বে নিচে। তো বলছে ঠিক আছে। তো পরে 3-4 সেকেন্ড ওয়েট করলাম। ওয়েট করার পর দেখলাম বুয়া হঠাৎ করে অজ্ঞানের মতন হয়ে গেল। আর 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পর দেখলাম ওই গাছ থেকে ঠাস করে 4টা ডাব পড়লো। তারপর থেকে বুয়া নর্মাল হয়ে গেছে। আর বুয়ার যখন এই অবস্থা ছিল, আমরা যে মানুষটা আমাদেরকে বুয়াটা দিয়ে গেছিলো, আমরা ভাবছিলাম যে ওই মাছটাকে দিয়ে আসবো, কিন্তু ওরা নিতে চাচ্ছিল না বুয়ার এই কন্ডিশনের কারণে। পরে যখন দেখলো যে বুয়া সুস্থ হয়েছে, বুয়াকে আবার তার দেশে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তো এই গেল যাইতে এরকম আরও অনেক ছোট ইনসিডেন্ট হয়। যেমন হচ্ছে একদিন রাতে দেখলাম বেল টিপতেই থাকে। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি বাসা, তো এবং যদি চোরও আসলে তার অ্যাটলিস্ট 6টা তালা ভেঙে আমাদের বাসার গেট পর্যন্ত আসতে হবে যদি আসতে হয়। তো মানে এত সহজ না, মানে অনেক আর কি সিকিউর একটা জায়গা ছিল।
তো অনেকগুলো বেল দিচ্ছে। তো আমি ভাবলাম যে নিচের তলায় হয়তো আমার ফুফু থাকে, চাচু থাকে, তার নিচের তলায় ফুপিরা থাকে, হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে, তো তারা হয়তো আসছে। আমি গেটটা খুললাম, খুলতে গিয়ে দেখি কি মানে গেটে বাড়ি কেউ নাই। তো হঠাৎ আমি যখন আবার রুমের দিকে যাচ্ছি তখন আবার বেল দিল। আমি পিছিয়ে তাকায় দেখলাম আমাদের মেন গেটটাই নাই। আমি পুরো অবাক হয়ে গেছি। আমি তো ভয়ে মানে যে বলতেছি আমার এখনই গুজবাম্পস হচ্ছে। আমি ভয়ে আমার বোনকে ডাক দিছি, কারণ আমার আব্বু আম্মু এগুলো বিশ্বাস করে না। তো এরকম করতে 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 আমার একটা পর্যায়ে এতই শরীর খারাপ হয়ে যায় যে প্রথমে আমার ওই সময় চিকেন পক্স হয়। চিকেন পক্স হওয়ার পরে আমি তো বেড রেস্টেই। চিকেন পক্সটা শেষ হওয়ার সাথে সাথে আমার জ্বর, ঠান্ডা, কাশি, সাথে নিউমোনিয়া, সাথে অ্যাজমা অ্যাটাক। তো আমি এখন যা দেখতেছেন তার থেকে আরও 3 গুণ মোটা ছিলাম। এবং ওই সময় আমি খাবার দাবার খাইতে পারি নাই অলমোস্ট 2.5 মাসের মতন। এবং এভাবে যদি টান দেওয়া হইতো আমার খালি চামড়া উঠতো, মানে আমার শরীরে গোশত কিছুই ছিল না। তো এরকম অনেক ছোটো ছোটো ইনসিডেন্ট হয়েছে। তো হওয়ার পরে তো আব্বু আম্মুকে যখন আমি বলতাম কেউ বিশ্বাস করতো না। তো আমি আমার বোনকে তাড়াতাড়ি করে তা আমি যখন দরজা দেখলাম নাই, ছোটো বোনকে ডাক দিলাম, কারণ আব্বু আম্মুকে বলে লাভ নেই, বিশ্বাস করতো না। আমার ছোটো বোন ঘুম থেকে উঠে ও বলতেছে ভাইয়া এরকম বেল টিপতেছে কে? আমি বললাম চুপচাপ ঘুমায় পর, আব্বু আমাকে কিছু বলার দরকার নাই, তুই শুয়ে থাক। তো ওই দিনের পর দেখলাম কি আমি মানে ওইটা পাকিস্তান আমাদের বাসা, তো ওইখানে না মানে একটা রুম এত বড় যে ওখানে 2টা আমি আর আমার বোন যে রুমে শুইতাম ওই রুমটায় 2টা কিং সাইজ বেড ছিল, ওখানে 4টা আলমারি, আমার কম্পিউটারের আমার পড়ার টেবিল, আমার ছোটো বোনের ড্রেসিং টেবিল, প্লাস আরও কিছু জিনিস রাখা ছিল, ওগুলা সহ আরও অনেক স্পেস ছিল, এত বড় বাসা ছিল। তো ওই রুমটায় যখন শুয়ে মানে এরপর যতগুলো রাত আমরা করছি টানা 5-6টা, আমি ঘুম ভাঙতো দেখতাম আমার বোন হচ্ছে একবার পড়ার টেবিলের উপর বসে আছে, একবার দেখতাম যে আলমারির সামনে দাঁড়ায় আছে, একবার প্রায় দেখতাম জানালার সামনে দাঁড়ায় আছে, খালি কাঁদতে থাকে, বলে ভাইয়া ও চলে যাচ্ছে, ভাইয়া চলে যাচ্ছে। তো আমি যখন ওর সামনে যেতাম দেখতাম ওর চোখ বন্ধ, তার মনে হচ্ছে ঘুমের মধ্যে হয়তো এরকম করতেছে। একদিন আমাকে ঘুম থেকে উঠেছে, বলে ভাইয়া আমি ঘুম থেকে উঠে দেখি ওর চোখ বন্ধ, কিন্তু আমাকে ডাকতেছে। তাড়াতাড়ি আমি যখন উঠছি, উঠে আসছে, সে দৌড় দিয়ে জানালার কাছে গিয়ে বলতেছে ও চলে যাচ্ছে, ওকে থামাও, ও চলে যাচ্ছে, ও চলে গেলে সমস্যা হবে। তা আমি বললাম কি করতেছিস তুই? ওকে টান দিয়ে আমি বিছনায় শোয়াইলাম, ওরা ঘুম পাড়াইলাম। আমি বললাম যে এইসব, ও পুরোটাই চোখ বন্ধ ওর। তো আমি নিজেও ভয় পাইছি। তো আমি ওই জিনিসটা আমি আম্মুকে বলছি, আম্মু বলতেছে এগুলা বাদ দে, এগুলা যা হয় এগুলা চুপচাপ মানে ইগনোর করবি, দেখেও না দেখার ভান করবি, কারণ যদি তুই দেখিস তাহলে এগুলা নিয়ে কথা বলার দরকার নেই। তা আমি তখন একটু সন্দেহ করলাম যে আম্মু হয়তো বা জানে বা আম্মুর সাথেও কিছু হচ্ছে। তো এরপরে যেটা হলো, তো আমার একসাথে শরীর খারাপ হয়ে গেল, চিকেন পক্স হয় আমার। চিকেন পক্সের পর আমার হচ্ছে চিকেন পক্সটা যখন ঠিক হয় তখন হচ্ছে জ্বর আসে, জ্বর সাথে কাশি, সর্দি, ওই একই সাথে নিউমোনিয়া হয়, তারপরে আমার অ্যাজমা অ্যাটাক হয়। তা আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো যেরকম যদি আমি হাত ধরে টান দিতাম তখন শুধু চামড়া উঠতো, মানে আমি এতটাই চিকন হয়ে গেছিলাম। এবং আমার তখন ওয়েট ছিল 100+, আমি একটু হেলদি ছিলাম। তো যাই হোক, তারপরে আমি 2.5 মাস পুরো বেড রেস্টে, আমার আলজিহ্বা ঢুকে গেছিলো ভিতরে, আমি কথা বলতে পারতাম না, আর শরীরে একদম এনার্জি ছিল না, যেহেতু আমি খাই নাই 2.5 মাস। তো এই 2.5টা মাস আমি হয়তো কাগজ কলমে লিখে বা ইশারা করে আমি কথা বলতাম। আমি বাথরুমেও যেতে পারতাম না, বাথরুমের জন্য একটা ব্যবস্থা করা হয়েছিল আর কি। তো এমন সময় আমার এরকম রাতেবেলা যখন ঘুমায় থাকতাম, উঠে দেখতাম যে একটা বয়স্ক মহিলা আমাকে মাথায় হাত বুলিয়ে দিতেছে। এমন সময় দেখতাম যে আমার বিছানার নিচ থেকে একটা বাচ্চা ছেলে মেয়ে এরকম দৌড়াদৌড়ি করতেছে। আবার এরকম অনেক সময় দেখছি যে বিছানার উপরেই আমার উপরে দাঁড়ায় আছে এরকম অনেক মানুষ। তো এরকম অনেক কিছু দেখছি আমি, কিন্তু আমি কথা বলতে তো পারতাম না। তো আমি কি করবো আমি বুঝতেছিলাম না। তো তারপরে যেটা হয়,
তো আমার ছোট ভাই তো অনেক ছোট তখন, তো ও হচ্ছে আব্বু আম্মুর সাথে শুইতো। তো ও আব্বু আম্মুদের রুমে হচ্ছে দুইটা দরজা, একটা হচ্ছে বাইরে যাওয়া যায় আর একটা হচ্ছে আমাদের রুমে আসা যায়। তো আব্বু আম্মু আমাকে বলতো যে আমাদেরকে বলা হয়েছে কখনো 11টার পর আসলে ওই রুমে ঠক ঠক দিতাম না আমরা, কারণ দিলে আমার ছোট ভাই উঠে যেত, ঘুমাইতো না। তো রাতে 2টা 3টার দিকে ওই যে মাঝখানে কানেক্টিং ডোরটা, ওইটাতে অনেক জোরে জোরে লাথি ঘুষির আওয়াজ। তো আব্বু তো ভয় পেয়ে গেছে, আব্বু মনে করছে যে আমার কিছু হইলো নাকি, কারণ ডাক্তার বলছিল যে আমাকে বাঁচানোর চান্স হচ্ছে 10 থেকে 15%, মানে আমি নাও বাঁচতে পারি, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো আমার। তো আব্বু ভাবলো যে কোনো একটা দুর্ঘটনা হয়ে গেল নাকি। তো আব্বু তাড়াতাড়ি গেটটা খোলার পর যেটা হয়, দেখে যে আমিও ঘুম, আমার বোনও ঘুম। তো সে ভাবলো যে হয়তো সে ভুল শুনছে, হয়তো বাইরের দরজা। তো ওই অন্য একটা দরজা দিয়ে সে বের হইলো, পুরো বাসা ঘুরে দেখলো কোনো মানুষই নেই, তো থাকার কথাও না। তো আব্বু যখন রুমে ঢুকলো, আব্বু বুঝতেই তখন দেখে যে আমাদের যে দরজার, আব্বু রুমের দরজার মাঝখানে যে একটা ফাঁকা আছে, ফাঁকা দিয়ে মানে অনেক লাইট নিপতেছে জ্বলতেছে, নাইট লিপতেছে জ্বলতেছে, আর হচ্ছে অনেক হাসির আওয়াজ, মানে 7-8 জন মিলে অনেক হাসতেছে এবং অনেক আওয়াজ হচ্ছে, মানে কোনো ফার্নিচার নড়াচড়া করলে একটা আওয়াজ হয় না, ওই আওয়াজটা হচ্ছে। তো আব্বু জাস্ট একটা লাঠি নিল, লাঠি নিয়ে ওই রুমের দরজাটা খুলে দেখে যে আমার বোনের বিছানা আর আমার বিছানা, তারপরে দেয়ালে যত ছবি ছিল, 4টা আলমারি, আমার পড়ার টেবিল, আমার বোনের পড়ার টেবিল, আমার বোনের ড্রেসিং টেবিল, তারপরে আরও যা যা ছিল ওয়ালে, লাইট ফ্যান, সব কিছু রুমের মাঝখানে করা। ওই দিন রাতেই আমাদের আবার উত্তরাতে বাসা মানে বানানো হয়ে গেছে, বাট ওই বাসায় হচ্ছে পানি গ্যাস ছিল না, এই জন্য আমরা ওখানে যাচ্ছিলাম না, শিফট করতেছিলাম না। কিন্তু আমরা ওই দিন, আমার মনে আছে ভোরবেলা আমাকে ঘুম থেকে উঠাই হুইল চেয়ারে বসানো হয় এবং আমরা উত্তরে চলে আসি। আর উত্তরে আসার পর আমাদের পানি ছিল না, তো আমাদের রিজার্ভ ট্যাঙ্কি করে, মানে এরকম গাড়ি যে পানি নিয়ে আসে, ওই গাড়ি এসে আমাদেরকে পানি দিয়ে যেত, এবং গ্যাস আমরা হচ্ছে সিলিন্ডারে চালাইতাম। তো ওই বাসার থেকে শিফট হওয়ার পরে এই বাসায় যখন আসছি, এই বাসায় আর তেমন কোনো ঝামেলা হয় নাই, কিন্তু ওইটাই আলটিমেট ছিল, কারণ হচ্ছে আমার আব্বু মুখে বিশ্বাস করতো না, বাট ওই দিন আসলে নিজের চোখে যখন দেখছি এই জিনিসটা, তো আব্বু আর 1 মিনিটও ওয়েট করে না, আমরা চলে আসছি। এবং ওই বাসার যত ফার্নিচার ছিল সব ওই বাসায় এখনও আছে, আজকে প্রায় 15-16 বছর হয়ে গেছে। ওগুলো একটা গোডাউনের রুমের ভিতরে আটকানো, এবং রুমটা এরকম তালা মারা, যে সিঁড়ির মাঝখানে যে রুমগুলো, ওগুলোর মধ্যে এরকম তালা মারা, এবং সবগুলো ফার্নিচার ওখানেই আছে। ওই রুমে কাউকে আসলে ঢুকতে দেওয়া হয় না, এবং ওই কথায় কথায় ছড়ায় গেছে, যে কারণে হচ্ছে আমাদের ওই বাড়িটাও এখন আর ভাড়া হচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের কাহিনী। এখনও ওই বাসাটা খালি, এবং আমি জানি না যদি কেউ জেনে থাকে বা কেউ যদি শুনে থাকে, আমার পরিচিত কেউ যদি, এখানে যেহেতু আমার ফেস ঢাকা, হয়তো বা এই কাহিনিটা অল্প কয়েকজন জানে, তারা যদি দেখে থাকে তারা হয়তো বুঝতে পারবে। আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যেন এই বাসা বা এই বাসার লোকেশন ব্যাপার যেন, বা আমার ব্যাপারে বা আমার ফ্যামিলির ব্যাপারে যেন কোনো কথা না কেউ শেয়ার করে কমেন্ট সেকশনে, এটার জন্যই। থ্যাংক ইউ সো মাচ।